আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিও মূলত তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের জিম্মি ভ্যালেন্টাইন যে গল্পটা আছে সেই জিম্মি ভ্যালেন্টাইন গল্প নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই গল্প থেকে তোমার যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আসে, এসএকিউ টাইপ কোয়েশ্চেন, সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তো আমরা মেন আলোচনায় যাওয়ার আগে লেখক সম্পর্কে দু চার কথা একটু জানার চেষ্টা করব। যে জিম্মি ভ্যালেন্টিন এই গল্পটা তোমার আমেরিকার বিখ্যাত শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পটারের লেখা। তো উইলিয়াম সিডনি পটার ইজ পপুলারলি নোন অ্যাজ ও হেনরি। ও হেনরি নামে তিনি পরিচিত আর কি। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন স্বনামধন্য শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পটার। তো এই উইলিয়াম সিডনি পটারের কতগুলো ছোট গল্প আমরা একটু নাম জেনে নেব আর কি। যেমন তার একটা বিখ্যাত শর্ট স্টোরি আছে তোমার ক্যাবেজ অ্যান্ড কিংস। 1904 সালে এটা প্রকাশিত হয়, ক্যাবেজ অ্যান্ড কিংস। তারপরে আছে দ্য ট্রিমড ল্যাম্প, LAMP, এটা 1910 সালে প্রকাশিত হয়। তারপরে আছে দ্য জেন্টিল গ্রাফটার, 1919 সালে এই শর্ট স্টোরিটা পাবলিশড হয়। এবং আরো একটা বিখ্যাত শর্ট স্টোরি তোমরা হয়তো পড়ে থাকবে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। হ্যাঁ, এটা অত্যন্ত জনপ্রিয় একটা শর্ট স্টোরি তোমার। এবং আমাদের এই যে জিম্মি ভ্যালেন্টাইন গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 12 নম্বর পাতাতে আছে। তো এই জিম্মি ভ্যালেন্টাইন গল্পটা নেওয়া হয়েছে তোমার বুক অফ শর্ট স্টোরি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার রোডস অফ ডেস্টিনি। এটা একটা বুক অফ শর্ট স্টোরি আর কি, রিটেন বাই উইলিয়াম সিডনি পটার। সেখান থেকে নেওয়া হয়েছে তোমার। তো এই গল্প সম্পর্কে তোমরা পড়েছো। তো আমরা এখন কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে গল্প সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়াল নেম অফ দি অথর অফ দিস স্টোরি। এই গল্পের যে লেখক ও হেনরি, তো তার আসল নামটা কি? এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। দ্য রিয়াল নেম অফ দ্য অথর ইজ উইলিয়াম সিডনি পটার। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, উইথ হোয়াট টাইটেল ওয়াজ দ্য স্টোরি ফার্স্ট পাবলিশড। এই গল্পের প্রথম টাইটেলটা কি ছিল? কোন টাইটেলে প্রথম গল্পটি প্রকাশিত হয়? দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন ওয়াজ ফার্স্ট পাবলিশড উইথ দ্য টাইটেল রিট্রাইভড রিফরমেশন এই শিরোনামে প্রথম প্রকাশিত হয়। বোর্ডে দেখো, বোর্ডে দেখতে পাবে পরিষ্কার। থার্ড কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ টাইটেল ইজ জিম্মি ভ্যালেন্টাইন। এই জিম্মি ভ্যালেন্টাইন এই গল্পটার যে টাইটেল, এটা কি ধরনের টাইটেল? টাইটেল আমরা জানি তোমার চরিত্র কেন্দ্রিক হয়, বিষয় ভিত্তিক হয়, প্রতীকী বা সাংকেতিক টাইটেল হয়, ব্যঞ্জনা ধর্মী হয়, হ্যাঁ, অ্যালিগরিক্যাল হয়, রূপক ধর্মী। তো এই গল্পের যে টাইটেল সেটা কি ধরনের টাইটেল? জিম্মি ভ্যালেন্টাইন তোমরা আগেই জানো যে গল্পের যে একটা মেন ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার, হ্যাঁ, তার নাম অনুসারে গল্পটা হয়েছে। তাই বলছে দ্য টাইটেল জিম্মি ভ্যালেন্টাইন ইজ এ ক্যারেক্টার সেন্ট্রিক টাইটেল। এটা একটা চরিত্র কেন্দ্রিক শিরোনাম, ক্যারেক্টার সেন্ট্রিক টাইটেল। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, যে হু আর দ্য ক্যারেক্টার্স অফ দিস স্টোরি। এই গল্পের মূল চরিত্র কারা 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 মুখ্য চরিত্রে আছে, প্রধান চরিত্রে আছে, সেই চরিত্রগুলির নাম আমাদের একটু জেনে রাখা দরকার। তো এখানে জিম্মি ভ্যালেন্টাইন্স এলিয়াস র্যালফ ডি স্পেন্সার। এলিয়াস ওরফে তোমার জিম্মি ভ্যালেন্টাইন র্যালফ ডি স্পেন্সার নামে পরিচিত এই গল্পে। তারপরে আছে ওয়ার্ডেন, প্রিজন গার্ড, ক্লার্ক অফ দ্য প্রিজন, তারপরে মিস অ্যানাবেল অ্যাডামস, মিস্টার অ্যাডামসটা আছে মিস অ্যানাবেল অ্যাডামসের বাবা তোমার। তারপরে আছে তোমার বেন প্রাইস, একজন পুলিশ অফিসার, পুলিশ ইন্সপেক্টর। তারপরে আছে মাইক ডোলানটা হচ্ছে তোমার জিম্মি ভ্যালেন্টাইনের বন্ধু এবং একটা ক্যাফের
মালিক আর কি, দি ওনার অফ এ ক্যাফ। ক্যাফ বিল্লি আছে জিম্মি ভ্যালেন্টাইনের বন্ধু। তারপরে আছে আগাথা এবং মে। আগাথা মে এরা হচ্ছে টু ডটার্স অফ অ্যানাবেলস ইয়ঙ্গার সিস্টার। অ্যানাবেলের যে ছোট বোন তার দুই মেয়ে হচ্ছে আগাথা এবং মে। এইগুলো হচ্ছে তোমার এই গল্পের মূলত চরিত্র। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো যে হু ওয়াজ জিম্মি ভ্যালেন্টাইন। জিম্মি ভ্যালেন্টাইন কে ছিল? তো অ্যান্সারটা দেখো, জিম্মি ভ্যালেন্টাইন ওয়াজ এ স্মার্ট, ওয়েল ড্রেসড, ফ্যাশনেবল, হ্যান্ডসাম, ইয়ং, notorious burglar with a golden heart। তাহলে এতগুলা বিশেষণ আমরা পাচ্ছি জিম্মি ভ্যালেন্টাইন। মানে মূলত গল্পের যে মেন চরিত্র তোমার সেন্ট্রাল ফিগার বা সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে জিম্মি ভ্যালেন্টাইন। তো তার আরো কিছু বিশেষণ এখানে হচ্ছে যে একজন স্মার্ট ছিল, সে খুব স্মার্ট, এবং ওয়েল ড্রেসড মানে খুব ভালো পোশাক পরিহিত ছিল, পোশাকে সুসজ্জিত ছিল, ওয়েল ড্রেসড। ফ্যাশনেবল, ফ্যাশনেবল টাইপের একটু মানুষ তোমার। তারপরে হ্যান্ডসাম, খুবই সুন্দর, ইয়ং একজন তরুণ আর কি, নটোরিয়াস এবং কুখ্যাত, খুবই একজন কুখ্যাত, নটোরিয়াস মানে বার্গলার। বার্গলার মানে এক ধরনের সিধেল চোর, যারা আগেকার যুগে তোমার দেওয়াল ভেঙে কেটে রাত্রিবেলায় চুরি ছিনতাই করতো, তাদেরকে বার্গলার করা হতো। তো এই রকমের একজন চোর তোমার, নটোরিয়াস একজন বার্গলার, এই পেশার সঙ্গে যুক্ত, কিন্তু তার মনটা খুবই মানে বড় উদার মন। এই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে জিম্মি ভ্যালেন্টাইন। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, হোয়াই ওয়াজ জিম্মি ভ্যালেন্টাইন সেন্ট টু জেল। জিম্মি ভ্যালেন্টাইনকে জেলে পাঠানো হয়েছিল কেন? জিম্মি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল ফর হিজ ইনভলভমেন্ট ইন এ ক্রাইম অফ বার্গলারি ইন স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ড হচ্ছে একটা জায়গা, সেইখানে এই ধরনের একটা বার্গলারির ঘটনা ঘটেছিল, এই ধরনের একটা ডাকাতির ঘটনা ঘটেছিল, মানে সিধেল চুরির ঘটনা। তো সিধেল চুরির ঘটনায় সেই স্প্রিংফিল্ডে যুক্ত থাকার কারণে জিম্মি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয় এবং তাকে জেলে পাঠানো হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো যে হু ওয়াজ বেন প্রাইস। বেন প্রাইসটা কে ছিল? তো বেন প্রাইস ওয়াজ দ্য এফিশিয়েন্ট ডিটেকটিভ পুলিশ অফিসার হু ন্যাপড জিম্মি অ্যান্ড সেন্ট হিম টু জেল। তাহলে বেন প্রাইস ছিল একজন খুবই দক্ষ একজন মানে গোয়েন্দা পুলিশ অফিসার, যে তোমার হাতে নাতে জিম্মিকে ধরেছিল এবং তাকে জেলে পাঠিয়েছিল। ন্যাপড মিনস হচ্ছে ধরা, কট। কোয়েশ্চেন নাম্বার 8, হু ওয়াজ মিস্টার স্পেনসার। মিস্টার স্পেনসার কে ছিল এই গল্পে? তো এখানে আমরা আগে আলোচনা করেছি যে মিস্টার স্পেনসার ওয়াজ অ্যাকচুয়ালি জিম্মি ভ্যালেন্টাইন হু চেঞ্জড হিজ নেম অ্যাজ র্যালফ ডি স্পেনসার after reaching to Elmore and registered that name in the hotel record। তাহলে মিস্টার স্পেনসার ছিল তোমার জিম্মি ভ্যালেন্টাইন নিজে, যখন সে মানে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আরো 3টি মানে এরকম ডাকাতির কাজে যুক্ত হয়েছিল, তারপরে যখন সে মানে এলমোর একটা ছোট্ট শহরে গিয়েছিল, সেখানে সে এলমোর শহরে গিয়ে একটা হোটেলে থাকার জন্য সে হোটেলে তার নাম রেজিস্টার্ড করেছিল র্যালফ ডি স্পেনসার নামে, সংক্ষেপে মিস্টার স্পেনসার বলা হয়। তো মিস্টার স্পেনসার তোমার ওই জিম্মি ভ্যালেন্টাইন নিজে কি বোঝাচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রিজনার নাম্বার অফ জিম্মি ভ্যালেন্টাইন। জিম্মি ভ্যালেন্টাইনের কয়েদি নাম্বারটা কত ছিল? কত নাম্বার কয়েদি ছিল? তো দি প্রিজনার নাম্বার অফ জিম্মি ভ্যালেন্টাইন ওয়াজ 9762, 9762 এই নাম্বারটা ছিল। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো যে হাউ লং ওয়াজ জিম্মি ইমপ্রিজনড ফর হিজ ক্রাইম ইন স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডের যে মানে ডাকাতি হয়েছিল সেই কাজের অপরাধে তাকে জেল দেওয়া হয়েছিল। সে কতদিন জেলে ছিল? জিম্মি ওয়াজ ইমপ্রিজনড ফর 10 months ফর হিজ ক্রাইম কমিটেড ইন স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডের সেই ডাকাতি করার কারণে তাকে 10 মাস জেল কাটতে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য প্রিজন গার্ড। প্রিজন গার্ডের নামটা কি ছিল তোমার? প্রিজন মানে কারাগারের যে রক্ষী ছিল গার্ড, সে প্রিজন গার্ডের নামটা কি ছিল এটা আমরা জানবো। দ্য নেম অফ দ্য প্রিজন গার্ড ওয়াজ ক্রনিন, CRONIN, ক্রনিন। খুব ভালো কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, হোয়াট ডিড জিম্মিজ সুটকেস কন্টেন। জিম্মির যে সুটকেস ছিল সেই সুটকেসে কি ছিল, এটা কোয়েশ্চেন। তো জিম্মিজ সুটকেস কন্টেন্ড burglars tools like drill,
পাঞ্চ, ব্রেশ, ক্ল্যাম্পস এটসেট্রা, মানে সিঁধেল চুরির মানে যে সমস্ত যন্ত্রপাতি দরকার, হ্যাঁ, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তার সুটকেসে ছিল। সেই যন্ত্রগুলির মধ্যে ছিল তোমার ড্রিল মেশিন ছিল, তারপরে পাঞ্চ ছিল, ব্রেশেস ছিল, ক্ল্যাম্পস আংটা টাইপের এই ধরনের যন্ত্রপাতি ছিল। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেসড বাই জিম্মি, মানে জিম্মিকে দেখে কারাগারের যে ক্লার্ক করণিক সে খুব মুগ্ধ হয়েছিল। কেন মুগ্ধ হয়েছিল? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই জিম্মিজ স্টাইল অফ ড্রেসিং বিকজ হি হিমসেলফ ওয়াজ ফ্যাশন কনসাস, মানে কারাগারের যে তোমার ক্লার্ক করণিক সে জিম্মির যে মানে পোশাক আশাকের যে ধরন আর কি সেটা দেখে খুব মুগ্ধ হয়েছিল, কারণ সে একজন ফ্যাশন সচেতন ছিল করণিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, যে হোয়াট ডিড দ্য ক্লার্ক গিভ জিম্মি অ্যাট দ্য প্রিজন, মানে জেলখানায় জিম্মিকে মানে ক্লার্ক কি দিয়েছিল, তোমার করণিক কি দিয়েছিল? দ্য ক্লার্ক গেভ জিম্মি এ রেল রোড টিকেট অ্যান্ড এ $5 বিল। তাহলে জিম্মি যখন জেল থেকে ছাড়ান পায় তখন ক্লার্ক তার হাতে দিয়েছিল একটা ট্রেনের টিকিট ধরিয়ে দিয়েছিল, রেল রোড টিকিট, এবং $5 একটা বিল ধরিয়ে দিয়েছিল। এটা ভালো করে মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াই ডিড দ্য প্রিজন গার্ড কাম টু দ্য শু শপ, সেখানে যে শু শপ ছিল জুতোর দোকান, সে জুতোর দোকানে প্রিজন গার্ড মানে মানে কারাগারের রক্ষী কেন এসেছিল? হোয়াই ডিড দ্য প্রিজন গার্ড কাম টু দ্য শু শপ, জুতোর দোকানের কাছে কেন কারারক্ষী এসেছিল? দ্য প্রিজন গার্ড কেম টু দ্য শু শপ টু কল জিম্মি হু ওয়াজ ওয়ার্কিং দেয়ার ইনটু দ্য ফ্রন্ট অফিস টু মিট দ্য ওয়ার্ডেন, মানে সেই শু শপ যেটাকে আমরা বলছি সেখানে জিম্মি কাজ করছিল, জুতো সেলাইয়ের কাজ করছিল, তার জন্য জিম্মিকে সেখানে ডাকতে এসেছিল তোমার ফরেস্ট মানে প্রিজন গার্ড, কারারক্ষী তাকে ডাকতে এসেছিল কিসের জন্য? মানে জেলের যে কারাপাল ওয়ার্ডেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মিট করার জন্য। ওয়ার্ডেন হচ্ছে কারাপাল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার দেখো 16, হোয়াট ওয়াজ জিম্মি ডুইং ইন দ্য শু শপ, জুতোর দোকানে শু শপে জিম্মি কি করছিল? তাহলে জিম্মি ওয়াজ স্টিচিং দি আপার পোর্শনস অফ শুজ, সেখানে জুতো সেলাইয়ের কাজ করছিল, এবং জুতোর যে উপরের অংশ আপার পোর্শন সেইটা স্টিচ মানে সেলাই করছিল। কোয়েশ্চেন নাম্বার 17, হোয়ার ওয়াজ জিম্মি টেকেন বাই দ্য প্রিজন গার্ড, প্রিজন গার্ড জিম্মিকে কোথায় নিয়ে গেছিল? জিম্মি ওয়াজ টেকেন ইনটু দি ফ্রন্ট অফিস বাই দ্য প্রিজন গার্ড টু মিট দ্য ওয়ার্ডেন, তাহলে জিম্মিকে প্রধান যে অফিস মুখ্য অফিসের মানে কার্যালয়ে জিম্মিকে নিয়ে গেছিল, ওয়ার্ডেনের কাছে নিয়ে গেছিল, কারাপালের কাছে নিয়ে গেছিল। কোয়েশ্চেন নাম্বার 18, হু হ্যাড পার্ডনড জিম্মি ভ্যালেন্টাইন, জিম্মি ভ্যালেন্টাইনকে কে ক্ষমা করে দিয়েছিল? পার্ডন মানে ক্ষমা করে দেওয়া। তো এখানে দেখো দি গভর্নর অফ দ্য স্টেট হ্যাড পার্ডন জিম্মি, জিম্মিকে পার্ডন ক্ষমা করেছিল মানে গভর্নর রাজ্যপাল, রাজ্যের যে রাজ্যপাল যিনি গভর্নর তিনি কিন্তু তাকে ক্ষমা করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়ার ডিড জিম্মি গো আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল, জেল থেকে যখন রিলিজ হয়েছিল, ছাড়ান পেয়েছিল, মুক্তি পেয়েছিল, তখন জিম্মি কোথায় গিয়েছিল? অ্যানসারটা দেখো যে আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল জিম্মি ওয়েন্ট স্ট্রেট টু এ রেস্টুরেন্ট, জেল থেকে ছাড়ান পেয়ে সোজাসুজি একটা রেস্টুরেন্টে গিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 20, হাউ ডিড জিম্মি এনজয় দ্য হ্যাপিনেস অফ লিবার্টি, মানে লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রিডম, তো স্বাধীনতার যে সুখ হ্যাপিনেস সেটাকে কিভাবে জিম্মি উপভোগ করেছিল জেল থেকে ছাড়ার পরে? তো এখানে বলছে যে জিম্মি এনজয়েড দ্য জয়েস অফ লিবার্টি ইন দ্য রেস্টুরেন্ট বাই ইটিং ব্রয়েলড চিকেন, ড্রিঙ্কিং এ বটল অফ হোয়াইট ওয়াইন অ্যান্ড এ বেটার সিগার। তাহলে স্বাধীনতার সুখ মানে একটা মানে মুক্ত স্বাধীন থাকা, জীবনযাপন করতে একটা আনন্দ আছে তোমার। কাউকে যদি কোনো জায়গায় বন্দি করে রাখা তার তো একটা মানে কষ্ট আছে। তো 10 মাস জেল খেটে সে জেল থেকে ছাড়ান পাচ্ছে, তারপর সরাসরি রেস্টুরেন্টে যাচ্ছে, সেখানে গিয়ে তোমার মানে সিদ্ধ মুরগির মাংস খাচ্ছে, সেখানে এক ধরনের মদ পান করছে, হোয়াইট ওয়াইন যেটাকে বলছে, এবং একটা উন্নত মানের সিগারেট খাচ্ছে। এইভাবে সে স্বাধীনতার সুখটাকে উপভোগ করেছিল জেলখানা থেকে ছাড়ান পেয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন
নাম্বার 21, হু ওয়াজ মাইক ডোলান? মাইক ডোলান কে ছিল? আগেই বলেছি মাইক ডোলান মানে তোমার জিম্মি ভ্যালেন্টাইনের একজন বন্ধু ছিল এবং তিনি একজন ক্যাফের মানে মালিক ছিলেন। তো এখানে বলেছে মাইক ডোলান ওয়াজ দ্য ওনার দ্য কেফ হোয়ার জিম্মি ভ্যালেন্টাইন ওয়েন্ট আফটার হিজ রিলিজ ফ্রম দ্য জেল। জেল থেকে মুক্তি পাওয়ার পরে যে রেস্টুরেন্টে গিয়েছিল জিম্মি, সেই রেস্টুরেন্টের মালিক ছিল তোমার মাইক ডোলান। কোয়েশ্চেন নাম্বার 22, হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন? এই জিম্মি ভ্যালেন্টাইন গল্পে ইনভেস্টিগেটর তদন্তকারী কে ছিল? তাহলে মিস্টার বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন, একজন এফিশিয়েন্ট ডিটেকটিভ পুলিশ অফিসার, এটা আমরা আগে আলোচনা করলাম, তিনি গোয়েন্দার কাজটা করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 23, হোয়াট প্রাইস ডিড জিম্মি পে ফর হিজ টুলস অফ বার্গলারি? তার যে ডাকাতির যে যন্ত্রপাতি, তার চুরি ছিনতাইয়ের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির জন্য সে কত টাকা দিয়েছিল? তাহলে জিম্মি পেড $900 ফর হিজ টুল অফ বার্গলারি। তার বার্গলারির এই যন্ত্রপাতির জন্য সে $900 দিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়ার ডিড জিম্মি রিচ আফটার কমিটিং আফটার কমিটিং 3 বার্গলারিজ আফটার হিজ রিলিজ? মানে স্প্রিংফিল্ডের যে মানে বার্গলারি, সেটা করার পর সে 10 মাস জেল খেটেছিল, তারপর সেখান থেকে ছাড়ান পেল, তারপরে আরো মানে 3 জায়গাকার ছিনতাইয়ের কাজের সঙ্গে সে যুক্ত ছিল, এরকম বার্গলারির সঙ্গে যুক্ত ছিল। তো এই যে 3 জায়গাতে যে বার্গলারির কাজ করলো, তারপরে সে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? হোয়ার ডিড জিম্মি রিচ? কোথায় জিম্মি পৌঁছেছিল? আফটার কমিটিং 3 বার্গলারিজ আফটার হিজ রিলিজ। তার জেল থেকে মুক্তির পরে আরো 3টি বার্গলারি, এই সিঁধেল চুরির কাজ করার পরে সে কোথায় পৌঁছেছিল? অ্যান্সারটা হচ্ছে জিম্মি রিচড এ লিটল টাউন নেমড এলমোর আফটার কমিটিং 3 বার্গলারিজ আফটার হিজ রিলিজ। মানে 10 মাস জেল থেকে ছাড়ান পাওয়ার পরে সে আরো 3টি বার্গলারির কাজে যুক্ত থেকে শেষ পর্যন্ত সে একটা ছোট্ট শহর এলমোর শহরে গিয়ে উপস্থিত হয়। হোম ডিড জিম্মি মিট নিয়ার দ্য এলমোর ব্যাংক অ্যান্ড ফল ইন লাভ? বলছে এলমোর শহরে যে মানে একটা ব্যাংক ছিল, এলমোর ব্যাংক, সেই ব্যাংকে মানে জিম্মি কার সঙ্গে মিট করেছিল, কার সঙ্গে দেখা করেছিল এবং কার প্রেমে এসে পড়েছিল? তাই অ্যান্সারটা হচ্ছে নিয়ার দ্য এলমোর ব্যাংক জিম্মি ভ্যালেন্টাইন মিট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড ইনস্ট্যান্টলি ফেল ইন লাভ উইথ হার। তাহলে এখানে মিস অ্যানাবেল অ্যাডামস, যার একটা মানে ক্যারেক্টারের আমরা পেয়েছি এই গল্পে, সেই মিস অ্যানাবেল অ্যাডামসকে সেই এলমোর ব্যাংকে তার সঙ্গে সহসা সাক্ষাৎ হয়, দেখা হয় এবং তার সৌন্দর্যে, তার গুণে সে মুগ্ধ হয়ে তার সঙ্গে প্রেমে পড়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 26, হোয়াট ডিড দ্য ইয়ং বয় ইনফর্ম জিম্মি অ্যাবাউট অ্যানাবেল অ্যাডামস? অ্যানাবেল অ্যাডামস সম্পর্কে যে ইয়ং বয়ের সঙ্গে যে জিম্মির দেখা হয়েছিল, সেই ইয়ং বয় জিম্মিকে কি বলেছিল মিস অ্যানাবেল সম্পর্কে? তো এখানে কি বলেছিল দেখো, দ্য ইয়ং বয় ইনফর্মড জিম্মি দ্যাট অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ডটার অফ দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক। এলমোরের যে একটা গ্রামীণ ব্যাংক ছিল, সেই এলমোর ব্যাংকের যে মানে মালিক আর কি মিস্টার অ্যাডামস, সেই অ্যাডামসের মানে মেয়ে ছিল তোমার মিস অ্যানাবেলস অ্যাডামস। কোয়েশ্চেন নাম্বার দেখো 27, হোয়াট বিজনেস ডিড জিম্মি টেক আফটার রিচিং এলমোর? এলমোরে পৌঁছানোর পরে জিম্মি কি ব্যবসা করেছিল? তাহলে জিম্মি টুক দ্য শু বিজনেস আফটার রিচিং এলমোর। এলমোরে পৌঁছানোর পরে সে জুতোর ব্যবসা শুরু করেছিল, জুতোর ব্যবসা স্টার্ট করেছিল, শু বিজনেস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিম্মি? জিম্মিকে যখন কারাপাল ওয়ার্ডেন মানে ক্ষমা মানে ছেড়ে দিয়েছিল, মুক্তি দিয়েছিল, সেই সময়তে সে কিছু উপদেশ দিয়েছিল। কি উপদেশ দিয়েছিল? দি ওয়ার্ডেন অ্যাডভাইসড জিম্মি টু স্টপ ক্র্যাকিং শেফ টু লিভ স্ট্রেট। তাকে এই সিন্দুক ভেঙে ছিনতাই করার কাজ বন্ধ করতে বলেছিল এবং সাধারণ সরল জীবনযাপন করার উপদেশ দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট নেম ডিড জিম্মি টেক আফটার রিচিং এলমোর? হ্যাঁ, এলমোরে পৌঁছানোর পরে জিম্মি কি নাম ধারণ করেছিল? তার নতুন একটা নাম সে নিয়েছিল, সেই নামটা কি এলমোরে পৌঁছানোর পর? তাহলে জিম্মি টুক দ্য নেম র্যালফ ডি স্পেন্সার আফটার রিচিং এলমোর। এলমোরে পৌঁছানোর পরে সে র্যালফ ডি স্পেন্সার এই নামটা ধারণ করে। কোয়েশ্চেন নাম্বার 30,
Why did the clerk give Jimmy a railroad ticket and a $5 bill after his release from the prison? বলছে প্রিজন জেলখানা থেকে জিম্মির যখন মুক্তি হয়েছিল তখন যে ক্লার্কের কথা আমরা আগে জানলাম, সেই ক্লার্ক তাকে একটা ট্রেনের টিকিট ধরিয়ে দিয়েছিল এবং $5 একটা বিল দিয়েছিল। কেন দিয়েছিল? তো অ্যানসারটা হচ্ছে যে বিকজ ইট ওয়াজ কাস্টমারি ফর দ্য স্টেট টু গিভ দিস থিংস টু এ রিলিজড প্রিজনার্স। যারা মুক্তিপ্রাপ্ত কয়েদি, মুক্তিপ্রাপ্ত যারা বন্দী, তাদেরকে জেল থেকে ছাড়ানোর পরে বা মুক্তি দেওয়ার পরে এই ধরনের জিনিস দেওয়ার একটা বাধ্যতামূলক একটা প্রভিশন ছিল, ব্যবস্থা ছিল। তো এই সমস্ত জিনিসগুলো দেওয়া বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 31. Where was Jimmy's suitcase containing his tools of burglary kept? জিম্মির যে বার্গলারির যে যন্ত্রপাতি সেগুলি কোথায় রাখা ছিল? জিম্মির সুটকেস containing his tools of burglary was kept behind a panel in the wall. তার সেই সিঁধেল চুরির যন্ত্রপাতির যে সুটকেসে ছিল, সেই সুটকেসটা রাখা ছিল তোমার দেওয়ালের একটি গোপন প্যানেলে। একটা দেওয়ালে একটা প্যানেলের আড়ালে পিছনে রাখা ছিল, behind a panel in the wall. Question number 32. How old were Agatha and May? আগাথা এবং মেয়ের বয়স কত ছিল? এই ক্যারেক্টার দুটো ভালো করে মনে রাখবে। আগাথা অ্যান্ড মে ওয়ার 5 and 9 years old respectively. তাহলে আগাথা এবং মে দুজনের বয়স ছিল, একজনের 5 বছর, একজনের ছিল 9 বছর। Question number 33. To whom did Jimmy write a letter? জিম্মি কাকে চিঠি লিখেছিল? কাকে অ্যাড্রেস করে জিম্মি চিঠি লিখেছিল? তো জিম্মি wrote a letter to his friend Billy who lived in Little Rock. লিটল রক আরো একটা জায়গায় গল্পে আমরা পেয়েছি। সেই লিটল রকে তার যে বন্ধু বিল্লি বাস করতো, সেই বিল্লিকে সে চিঠি লিখেছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 34. Where did Jimmy plan to go after marriage? মানে জিম্মি যে তোমার মিস অ্যানাবেলস অ্যাডামকে বিয়ে করেছিল, সে বিয়ের পরে সে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? জিম্মি প্ল্যান টু গো টু দ্য ওয়েস্ট আফটার ম্যারেজ। বিয়ের পরে সে পাশ্চাত্যে চলে যাবে, পশ্চিমের দেশে চলে যাবে, পাশ্চাত্যে এই সিদ্ধান্ত প্ল্যান করেছিল সে। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো। হোয়াট প্রেজেন্ট ডিড জিম্মি ওয়ান্ট টু গিভ টু হিজ ফ্রেন্ড বিল্লি? তার বন্ধু বিল্লিকে কোন উপহারটা সে দিতে চেয়েছিল? তো এখানে অ্যানসারটা হচ্ছে জিম্মি ওয়ান্টেড টু গিভ বিল্লি দ্য টুলস অফ হিজ বার্গলারি অ্যাজ এ প্রেজেন্ট। তার যে সিঁধেল চুরির যে যন্ত্রপাতি, টুলস অফ বার্গলারি, সেইটাকে সে উপহার হিসেবে বিল্লিকে দিতে চেয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 36. When did Ben Price come to Elmore? বেন প্রাইস যে ডিটেকটিভ অফিসার, তিনি কখন মানে এলমোরে এসেছিলেন? আচ্ছা, এখানে অ্যানসারটা দেখো। বেন প্রাইস কেম টু এলমোর অন মন্ডে নাইট when Jimmy wrote a letter to his friend Billy. যখন একটা সোমবারের দিন রাত্রিবেলায় যখন জিম্মি তার বন্ধু বিল্লিকে চিঠি লিখেছিল, সেই দিন কিন্তু মিস্টার বেন প্রাইস এলমোরে এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 37. How did O. Henry describe the emergence of Ralph D. Spencer from Jimmy Valentine? জিম্মি ভ্যালেন্টাইন থেকে র্যালফ ডি স্পেন্সারের যে উদ্ভব, এইটাকে কিভাবে ও হেনরি বর্ণনা করেছেন? মানে জিম্মি ভ্যালেন্টাইন ওরফে র্যালফ ডি স্পেন্সার। তো জিম্মি ভ্যালেন্টাইন থেকে র্যালফ ডি স্পেন্সারের যে উদ্ভব, ইমার্জেন্স, এইটাকে লেখক ও হেনরি কিভাবে বর্ণনা করেছেন? তো এখানে দেখো, ও হেনরি ডেসক্রাইবড দ্য ইমার্জেন্স অফ র্যালফ ডি স্পেন্সার ফ্রম জিম্মি ভ্যালেন্টাইনস অ্যাজ এ ফিনিক্স ফ্রম ইটস অ্যাশেস। একটা রূপকথার পাখি তোমরা শুনেছো যে ফিনিক্স, সেই রূপকথার পাখি ফিনিক্সকে মানে পুড়িয়ে ফেলার পরেও তার ছাইভস্য থেকে সেই পাখিটা আবার পুনর্জন্ম লাভ করে, ঠিক সেই ফিনিক্স পাখির ছাই থেকে পুনর্জন্ম লাভ করার মতো যেন মানে জিম্মি ভ্যালেন্টাইন থেকে র্যালফ ডি স্পেন্সারের উদ্ভব হয়েছে, এইভাবেই কিন্তু লেখক বর্ণনা করেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 38. Where did Jimmy want to meet his friend Billy? বলছে জিম্মি তার বন্ধু বিল্লির সঙ্গে কোথায় সাক্ষাৎ করতে চেয়েছিল? জিম্মি ওয়ান্টেড টু মিট হিজ ফ্রেন্ড বিল্লি অ্যাট সুলিভানস প্লেস। সুলিভানসের আস্তানা, সুলিভানসের আস্তানাতে জিম্মি তার বন্ধু বিল্লির সঙ্গে দেখা করতে চেয়েছিল।
Question number 39. What was the profession of Mr. Adams? মিস্টার অ্যাডামসের প্রফেশন কি ছিল? মিস্টার অ্যাডামস কে ছিল? মিস্টার অ্যাডামস ছিল তোমার মিস অ্যানাবেলস অ্যাডামসের বাবা। তাহলে মিস্টার অ্যাডামসের প্রফেশনটা আমরা এখন জানবো। দেখো, মিস্টার অ্যাডামস ওয়াজ বাই প্রফেশন এ কান্ট্রি ব্যাংকার হু ওন্ড এলমোর ব্যাংক। তিনি একটা গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন। এলমোর শহরে যে গ্রামীণ ব্যাংক ছিল এলমোর ব্যাংক, সেই ব্যাংকের মালিক ছিলেন কিন্তু মিস্টার অ্যাডামস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 40. হোয়াট হ্যাপেন টু আগাথা? আগাথার কি হয়েছিল? আগাথার মানে কোন ঘটনার শিকার হয়েছিল? এটা একটা ভালো কোয়েশ্চেন। আগাথা ওয়াজ প্লেফুলি ট্র্যাপড ইনসাইড দ্য নিউ ভল্ট অফ এলমোর ব্যাংক বাই হার সিস্টার মে। তাহলে এলমোরে যে সিটি ব্যাংক ছিল, গ্রামীণ ব্যাংক ছিল তোমার, এলমোর ব্যাংকে যে একটা নতুন ভল্ট, নতুন সিন্দুক, সেই নতুন সিন্দুকের ভিতরে মানে আগাথাকে মানে খেলার চলে খেলতে খেলতে সেই সিন্দুকের ভিতর ঢুকিয়ে দিয়ে তার মানে লক করে দিয়েছিল কে? তার বোন মেয়ে। এবং সেই লকটা খোলা যাচ্ছিল না। এটাই হচ্ছে তোমার মানে গল্প আর কি। আর জিম্মি ভ্যালেন্টাইনের কাজই হচ্ছে তোমার সিন্দুক ভেঙে ছুরি ছিনতাই করা। হ্যাঁ, তো এখানে এই দুর্ঘটনার শিকার হয়েছিল তোমার আগাথা। খেলার ছলে খেলতে খেলতে এটা হয়েছিল। হু শেভ দ্য ফ্রাইটেন্ড চাইল্ড আগাথা? এই আতঙ্কিত যে শিশু আগাথা, যে 5 বছর বয়স, তাকে কে বাঁচিয়েছিল? তাহলে জিম্মি ভ্যালেন্টাইন সেভড দ্য ফ্রাইটেন্ড চাইল্ড আগাথা। তাহলে আগাথাকে রক্ষা করেছিল, বাঁচিয়েছিল সেই সিন্দুক ভেঙে কে? জিম্মি ভ্যালেন্টাইন। আচ্ছা, এখানে হাউ ডিড জিম্মি ভ্যালেন্টাইন সেভ আগাথা? আগাথাকে জিম্মি ভ্যালেন্টাইন কিভাবে রক্ষা করেছিল? ভালো কোশ্চেন। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট হিজ অ্যাক্টিভিটি মাইট জিওপারডাইজ his future, Jimmy took out his tools of burglary and broke the door of the vault of the Elmore Bank within 10 minutes and rescued Agatha. তাহলে এলমোর ব্যাংকের যে নতুন যে সিন্দুক, তার ভল্টকে সে ভেঙেছিল, দরজা ভেঙে আগাথাকে মুক্ত করেছিল। এখানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার সিন্দুক ভাঙার অপরাধে জিম্মি ভ্যালেন্টাইনকে মানে ডিটেকটিভ অফিসার বেন প্রাইস অ্যারেস্ট করেছিল। একজন নটোরিয়াস বার্গলার হিসেবে সে পরিচিত ছিল। তো সেই সিন্দুক ভাঙার কাজ, এই যে মানে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে বাঁচানোর জন্য সিন্দুক ভাঙার সময়তে কিন্তু জিম্মি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয়নি, তাকে ভাঙার অনুমতি দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে এক ধরনের মানে তোমার আইরনি। হ্যাঁ, আর পরে দেখো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 43. হাউ মেনি বার্গলারিজ ওয়ার রিপোর্টেড আফটার দ্য রিলিজ অফ জিম্মি ফ্রম দ্য প্রিজন? মানে জেল থেকে রিলিজের পরে, মুক্তির পরে কতগুলি এই ডাকাতির ঘটনা মানে জানানো হয়েছিল। তো এখানে হচ্ছে 3 বার্গলারিজ ওয়ার রিপোর্টেড আফটার দ্য রিলিজ অফ জিম্মি ফ্রম দ্য প্রিজন। প্রিজন থেকে রিলিজের পরে মানে জিম্মির মুক্তির পরে 3টি ডাকাতির ঘটনা রিপোর্ট করা হয়েছিল তোমার। তো সেই 3টি ঘটনা কি কি একটু আমরা সংক্ষেপে জেনে নিই। 3 বার্গলারি, এটা তো জানলাম। 1 নম্বর হচ্ছে $100 ওয়াজ বার্গিল্ড। $100 ওয়াজ বার্গিল্ড ফ্রম এ শেফ ইন রিচমন্ড, ইন্ডিয়ানা। প্রথম সিঁদুর চুরির ঘটনা ঘটছে তোমার স্প্রিংফিল্ডে। তার অপরাধে জিম্মিকে অ্যারেস্ট করা হচ্ছে, 10 মাস জেল কাটছে। তারপরে নেক্সট টাইম যে দ্বিতীয় বার্গলারির ঘটনা ঘটছে সেটা হচ্ছে তোমার রিচমন্ডে। রিচমন্ড ইন্ডিয়ান একটা জায়গা, তার একটা রিচমন্ড আর একটা জায়গা, সেখানে ইন্ডিয়ানা রিচমন্ডে যে মানে সিন্দুক ভাঙার যে ঘটনা ঘটেছিল সেটার সঙ্গেও কিন্তু জিম্মি যুক্ত ছিল। সেখানে $100 ছিনতাই হয়েছিল। তারপরে দ্বিতীয় যে সিন্দুক ভাঙার ঘটনা ঘটছে সেটা হচ্ছে $1,500 ওয়াজ স্টলেন ফ্রম এ বার্গলার প্রুফ সেফ ইন এ প্লেস কল্ড ল্যাং স্পোর্ট। হ্যাঁ, লোগান স্পোর্ট। লোগান স্পোর্ট আর একটা জায়গা, সেই লোগান স্পোর্টে তোমার একজন মানে বার্গলার, একজন সিঁদুর চোর, তার সুরক্ষিত একটা সিন্দুক ভেঙে সেখান থেকে $1,500 হাতিয়ে নিয়েছিল জিম্মি ভ্যালেন্টাইন। লোগান স্পট। তাহলে আর একটা ঘটনা ঘটলো। এবার থার্ড যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে $5,000 ওয়াজ স্টোলেন ফ্রম অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক শেফ ইন জেফারসন সিটি।
জেফারসন শহর আর একটা জেফারসন সিটি, সেখানে পুরাতন ধাঁচের পুরাতন রকমের একটা সিন্দুক থেকে $5,000 চুরি হয়ে গেছিল। সেটাও কিন্তু মানে জিম্মি ভ্যালেন্টাইন করেছিল। তাহলে প্রথম মানে সিঁদুর চুরির কাজ জিম্মি ভ্যালেন্টাইন করছে তোমার স্প্রিংফিল্ডে। তারপরে আরো 3টি ঘটনা ঘটছে, একই ধরনের ঘটনা। এক জায়গাতে $100 চিন্তায় হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে লোগান স্পোর্ট। দ্বিতীয় $1,500 অন্য আরেকজন মানে সিঁদুর চোর, তার সুরক্ষিত একটা সিন্দুক ভেঙে হাতিয়ে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমার সেই জায়গাটার নাম হচ্ছে তোমার লোগান স্পোর্ট, বললাম লোগান স্পোর্ট। আর প্রথম ঘটনাটা ঘটছে তোমার রিচমন্ড, ইন্ডিয়ানা। আচ্ছা, $5,000 হাতিয়ে নেওয়া হয়েছিল, সেই ঘটনাটা ঘটছে জেফারসন সিটি। এটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো লাস্ট কোয়েশ্চেন, দেখো 44, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিচুয়েশনাল আইরনি ইন দ্য স্টোরি জিম্মি ভ্যালেন্টাইন। এই জিম্মি ভ্যালেন্টাইন গল্পে একটা সিচুয়েশনাল মানে একটা পরিস্থিতিগত একটা আইরনির উদাহরণ দিতে বলছে, একটা আইরনি। হ্যাঁ, তো এখানে বলছে ব্রেকিং দ্য ডোর অফ দ্য ভল্ট অফ দ্য এলমোর ব্যাংক বাই জিম্মি টু রেস্কিউ আগাথা was an example of a situational irony because Mr. Ben Price, instead of arresting him, allowed Jimmy to break the vault, pretending that he could not recognize Jimmy. তাহলে এখানে এলমোরে তোমার মিস্টার বেন প্রাইস অলরেডি চলে গেছে এবং জিম্মি সেখানে নিজের নামটাই পাল্টে দিয়েছে, নিজের নাম পরিচয়টাকে সে পুরো চেঞ্জ করে ফেলেছে। জিম্মি ভ্যালেন্টাইন নাম চেঞ্জ করে সে র্যালফ ডি স্পেন্সার নাম ধারণ করেছে, যাতে তার আগেকার কুকর্মের কাহিনী, কুকর্মের ইতিহাস কেউ জানতে না পারে। সে নিজের নামকে পরিবর্তন করে ফেলেছে। এই জন্যে সে সবচাইতে তার পরিচয় হচ্ছে যে সে একজন সিরিয়াল চোর, বার্গলার, নটোরিয়াস বার্গলার, এবং একাধিক জায়গাতে সে মানে এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু প্রথম ঘটনায় যুক্ত হয়েছিল, সেটাতেই সে অ্যারেস্ট হয়েছিল। তারপরের 3টি ঘটনায় তাকে পুলিশ ধরতে পারেনি, অ্যারেস্ট করতে পারেনি, এবং তার জন্য পুলিশ তাকে হন্যে হয়ে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করছে। তো শেষ পর্যন্ত এলমোরে যখন ডিটেকটিভ অফিসার মিস্টার বেন প্রাইস পৌঁছেছিল এবং সেখানে একটা এলমোর ব্যাংকের যে তোমার সিন্দুকের ভিতর যে একটা বাচ্চা মেয়েকে আটকে দিয়েছিল খেলতে খেলতে তার বোনের মাধ্যমে, হ্যাঁ, তো সেই আর কিছু বেশিক্ষণ সময় ধরে যদি আটকে থাকতো তাহলে আগাথা সেই মেয়েটা হয়তো মারা যেত সেখানে। তো সেই পরিস্থিতিতে মিস্টার বেন প্রাইস মানে আরো একটা সিন্দুক ভাঙার অনুমতি দিচ্ছে জিম্মি ভ্যালেন্টাইনকে, তাকে অ্যারেস্ট না করে, কারণ সেখানে একটা জীবন বাঁচানোর একটা বিষয় যুক্ত আছে। তার জন্য এটা এক ধরনের সিচুয়েশনাল আইরনি। হ্যাঁ, সিচুয়েশনাল আইরনি মানে যেটা আমি মানে মুখে বলছি সেটা না, মানে সেটা না বুঝে তার বিপরীত জিনিসটাকে বোঝাচ্ছি, সেটাকে আমরা আইরনি বলি। যেমন দ্য অপারেশন ইজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ডাইড। অপারেশন ইজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে এক ধরনের আইরনিক্যাল স্টেটমেন্ট। আইরনি মানে অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডাইড, তার মানে কি অপারেশন সাকসেসফুল হয়নি। যেটা বলছি তার অপোজিটটা বোঝানো হয় যে স্টেটমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে তোমার আইরনি। তো এইখানে মানে এই গল্পটা আমরা জানলাম। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে দেখবে মনোযোগ দিয়ে, তাহলে গল্পের সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, এবং যে কোনো কোয়েশ্চেন দিলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।